মাসুদ রানা সিরিজের গল্প টপ টেরর পর্ব ৫। খুব ছোট লিটল ফোর্কের এয়ারপোর্ট, ওখান থেকে বিমানে ওঠে না আন্তর্জাতিক যাত্রীরা। গত ২ বছর হলো কিছু আমেরিকান যাত্রীবাহী বিমান এলেও আগে আসতো শুধু মালবাহী। হঠাৎ করেই এদিকে জমির দাম এবং টুরিস্টের আনাগোনা বেড়ে যাওয়ায় সার্ভিস ভালো করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অনেকক্ষণ আগে তুষারপাত মাথায় নিয়ে টার্মিনালে পা রেখেছে রানা। এখন চেয়ারে বসে দেখছে দূরে প্রকাণ্ড নির্মাণাধীন দোতলা দালান। বাইরের বিলবোর্ডে লেখা, নতুন টার্মিনাল চালু হবে আগামী বসন্তে। আপাতত পুরনো, ছোট এবং চৌকো একতলা টার্মিনাল দিয়েই কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। ওটার চারপাশে কাঁচের দেয়াল, ছাদ ট্রেনের, তবে মেঝে কংক্রিটের। দালানের একদিক আগত যাত্রীদের জন্য, অন্য পাশ বহির্গমন যাত্রীদের। একই দরজা ব্যবহার করছে সবাই, নেই নিরাপত্তা ব্যবস্থা। বহির্গমন এলাকায় আছে মাত্র কজন যাত্রী। একটু পরপর মাথা তুলে দেখছে অ্যানাউন্সমেন্ট বোর্ড। কারো মনোযোগ নেই রানার দিকে। বিলম্বিত করা হয়েছে ফ্র্যাঙ্কফোর্টের বিমান। একইভাবে পিছিয়ে দেওয়া হয়েছে লেক্সিংটন, জ্যাকসন ও হার্ডিংসবার্গের বিমানের শিডিউল। তুষার ঝড়ের কারণে একই হাল এ রাজ্যের প্রতিটি বড় বড় এয়ারপোর্টে। দীর্ঘ সময়ের জন্য আটকা পড়েছে রানা। একটা ভেন্ডিং মেশিন থেকে কফি নিয়েছে, আরেকটা থেকে স্যান্ডউইচ। ঘরের কোণে বসে দেখছে একটু দূরের আগমন ও নির্গমন দরজা। বড় বিমানবন্দর হলে ওকে সার্চ করতেও কর্তৃপক্ষ, কিন্তু অভ্যন্তরীণ বিমানযাত্রী ভেবে নজর দেয়নি কেউ। রানার কাছে রয়ে গেছে ওয়ালথার, ব্যাগেজে রেস্টুরেন্টের মৃত লোকটার গ্লক পিস্তল। কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করলেও দেখাবে নকল ইউএস এয়ার মার্শালের কাগজপত্র। হোটেল থেকে ব্যাগ সংগ্রহের সময় ফোন করে ফ্লাইট বুক করেছে রানা। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে দেরি হবে বিমান উঠতে। তবে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আশা করা যায় আগামী ১ থেকে ১.৫ ঘন্টার ভেতর থামবে ব্লিজার্ড, কিন্তু সেটা ৩ ঘন্টা আগের কথা। রওনা হতে না পেরে বিরক্ত রানা, কিন্তু কিছু করারও নেই। পেরোলো আরো ২ ঘন্টা। লিটল ফোর্ক এয়ারপোর্ট ছেড়ে গেল না কিংবা নামলো না কোনো বিমান। এর ভালো দিক, তুষার ঝড়ের কারণে ও যেমন চলে যেতে পারছে না, তেমনি এখানে পৌঁছতে পারবে না ময়নিহানের খুনিরাও। নিনা মেসেজ দিয়েছে কিনা দেখতে জুডির ফোন অন করলো রানা। না, যোগাযোগ করেনি মেয়েটা। আবারও পকেটে মোবাইল ফোন রাখলো ও। চেয়ার ছেড়ে গেল টার্মিনালের আরেক প্রান্তে। প্রতিটি বিমান ছাড়তে বা আসতে দেরি হবে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডে। আজ সারাদিন জার্নি শেষে নানান বিপদে পড়তে হয়েছে পাহাড়ে ও শহরে। ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে শরীর। নতুন করে কফি কিনলো রানা। আবার আগের সিটে ফিরে চোখ রাখলো দরজার ওপর। ভাবছে যে কোনো সময় পৌঁছবে ম্যাকলাস্কি ও তার ডেপুটি শেরিফরা। এতক্ষণে নিশ্চয়ই হ্যান্ডকাফ খুলে ফেলেছে লোকটা, খুঁজছে ওকে। এদিকে জ্ঞান ফিরতেই খেপে গেছে জাজ হোল্ড। ম্যাকলাস্কিকে জানাবে ওর নাম, ফ্লাইট বুকিং চেকলিস্ট দেখবে তারা। ওখানে পাবে না মাসুদ রানা নামটা, ও এখন মরিস রেনার। এই নাম ব্যবহার করেও সুবিধা হবে না, দুয়ে দুয়ে ৪ মিলিয়ে ফেলবে তারা। এখনো পুলিশ হাজির হয়নি দেখে বিস্মিত রানা। খোঁজ নেওয়ার কথা এয়ারপোর্টে, নাকি ন্যাশ ময়নিহান মানা করে দিয়েছে জজ হোল্ড ও শেরিফ ম্যাকলাস্কিকে? রানা জেলে গেলে লড়তে পারবে না খুনিদের বিরুদ্ধে, তাতে মাটি হবে লোকটার আনন্দ। জেলে থাকলে খুঁজতে পারবে না নিনা ভেঞ্চুরাকে। ময়নিহান চায় ও খুন হোক, তবে তার আগে খুঁজে বের করুক নিনা মেয়েটাকে। ৪র্থ কাপ কফি শেষ করেছে রানা। এমন সময় সত্যি থামলো ব্লিজার্ড। তবে আরো ২ ঘন্টা পর ডিসপ্লে বোর্ডে লেখা ফুটলো, ফ্লাইট টু ফ্র্যাঙ্কফোর্ট উড বি লিভিং অ্যাট 9:55 AM, অর্থাৎ ২৫ মিনিট পর রওনা হবে বিমান। বাইসন ট্রাক দিয়ে ভিলাজ অসও রেস্টুরেন্টের কাঁচের দেয়াল ধসিয়ে দেওয়ার পর প্রায় ১১ ঘন্টা পর অবশেষে মুক্তি পাচ্ছে ও। যাত্রীদের সবার শেষে ছোট্ট বেচখরা 1900 এয়ার ট্যাক্সিতে উঠে বসলো রানা। সিট সব মিলে ১৯টি। নেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, সে কাজ করবে কো পাইলট। দরজা বন্ধ করে ককপিটে ফিরল সে। সবাইকে লক্ষ্য করে দেখেছে রানা, বিপজ্জনক মনে হয়নি কাউকে। পেছনের সিটে বসে মুদে ফেলল চোখ। বার কয়েক টেনিস বলের মতো লাফিয়ে আকাশে ভাসলো পিচ্চি বিমান। কিছুক্ষণ পর তুষার ভরা মেঘ ফুরে উঠল উপরে। এরপর যাত্রা হলো মসৃণ। গতকাল ভোর থেকে টিম, অর্থাৎ ২৫ ফিট উড বি লিভ প্লে বোর্ডে লেখা চলেছে রানার কায়িক পরিশ্রম। আর জেগে থাকতে পারছে না। চোখে আধো ঘুম আধো জাগরণ নিয়ে নামলো ফ্র্যাঙ্কফোর্টে।
প্রবল তুষার ঝড়ের আওতার বাইরে শহরটি রয়ে গেলেও আকাশ ধূসর মেঘে ভরা। ক্যাপিটাল সিটি এয়ারপোর্টে পড়ছে ঝিরঝিরে বৃষ্টি। বিমান ত্যাগ করে অ্যারাইভাল টার্মিনালে ঢুকলো সবাই। সঙ্গী যাত্রীদের পরনে ভারী কোট, ব্যতিক্রম শুধু রানা, যে কারো চোখে পড়বে ওর হালকা জ্যাকেট। নকল আইডি ব্যবহার করে ডালাসের টিকিট কিনলো ও। নতুন করে যাত্রার জন্য পরিষ্কার করা হচ্ছে বিমান, সময় লাগবে। লিটল ফোর্কের চেয়ে ক্যাপিটাল সিটির এয়ারপোর্ট বড় হলেও এটাও আন্তর্জাতিক মানের নয়। ভেন্ডিং মেশিন থেকে আবার নিল কফি স্যান্ডউইচ। আধ ঘন্টা পর রানা দেখলো লাইন দিয়ে ছেড়ে আসা বেচক্রাফটে উঠছে আবার যাত্রীরা। তাদের কাউকে মনে হলো না পেশাদার খুনি। অবশ্য পেশাদার খুনি মোটেই দেখতে খুনির মতো হয় না। যে কেউ বলবে রীতিমতো ভদ্রলোক, পাশের বাড়ির বাসিন্দা। জানার উপায় নেই এই প্লেনে করে ওরা লিটল ফোর্কে যাবে কিনা, তবে সম্ভাবনা বেশি সামান্য সময়ের ব্যবধানে সরাসরি মুখোমুখি হলো না ওরা। বার কয়েক রানারেও মনে হলো খুনির দলের সঙ্গে দেখা হলেই ভালো ছিল, তাহলে এখন আর থাকতো না মানসিক চাপ। নিজেকে ওর মনে হচ্ছে যেন তারা খেয়ে পালাচ্ছে। 1 ঘন্টা পর কর্পোরেট জেটস্ট্রিম 41 বিমানে চেপে দক্ষিণ পশ্চিমের ডালাস লক্ষ্য করে উড়ে চলল রানা। একসময় পেছনে পড়ল শীতার্ত আরকানসাস। বিমান চলেছে টেক্সাসের সোনালী রোদ ভরা আকাশে। সামনে আসছে শত্রু এলাকা, আরো সতর্ক হতে হবে রানাকে। বিমান অবতরণের পর প্রথমেই জুডির ফোন চেক করলো ও। এখনো নেই কোনো মেসেজ। কল দিল জন হারবার্টকে। তুই কই রানা? জানতে চাইল জন। ডালাস ফোর্ট ওয়ার্থে। এত দেরি? তুষার ঝড়ের কথা জানালো রানা, তারপর জিজ্ঞেস করলো তুই কোথায়? এয়ারপোর্টের বাইরে, সঙ্গে বার্ড। মালামাল নিতে আসবো? না, কেউ জানে না তোদের কথা, ব্যাপারটা তেমনই থাকুক। আমি ট্যাক্সি নিলে পিছু নিবি, লেস থাকতে পারে। কিছুক্ষণ পর রানা ট্যাক্সিটাকে অনুসরণ করলো জন ও বার্ড। রুট 80 থেকে নেমে পৌঁছলো আর্লিংটন শহরের প্রান্তে। যখন বুঝলো পিছু নেয়নি কেউ, ট্যাক্সি ছেড়ে দিল রানা। ড্রাইভার বিদায় নেওয়ার পর ওকে নিজেদের গাড়িতে তুলল জন হারবার্ট ও বার্ড হিগিন্স। ভাবতেও পারবি না কি জেনেছে বার্ড, বলল জন। দারুণ এক ক্যারেক্টার ন্যাশ ময়নিহান, একদম পচা মাল। মোটেলে উঠি, তারপর বলিস। সিটে হেলান দিল ক্লান্ত রানা। কিচেনের কাউন্টারে ম্যাগনাম রিভলভারটা পেয়ে খুশি হয়ে উঠল রিক বেন্ডার। বেরিয়ে এলো ভিলাজ অনসর পেছনের দরজা খুলে। তুষার ঝড়ের মাঝে দেখলো ফুটপাতে একজোড়া পদচিহ্ন সোজা গেছে দূরে। আগের চেয়েও বেশি পড়ছে তুষার, প্রায় চোখেই পড়ছে না আবছা পায়ের চিহ্ন। তবে খুব এগিয়ে নেই ওগুলোর মালিক। এসব নিয়ে দুশ্চিন্তা করছে না রিক। জানা আছে কোথায় যাবে মাসুদ রানা। তার পিছু না নিয়ে সোজা ফিরল রিক ওদের ওয়ার্কশপে। আগের মতোই মেঝেতে পড়ে আছে ছোটর লাশ, জমাট বেঁধেছে থকথকে রক্ত। শেরিফ ম্যাকলাস্কি আর জাজ হোল্টকে খুন করেছে বলে এখন একটু আফসোসি হলো রিকের। রাগ আর পেটের হুইস্কি বাধ্য করেছে অযৌক্তিক আচরণ করতে। তবে এও ঠিক, এখন আর ওকে বাধা দেওয়ার কেউ রইল না। এবার নেবে প্রতিশোধ, গলা থেকে ছিঁড়ে নেবে মাসুদ রানার মাথাটা। আবারও ছোট ভাইকে দেখল রিক। এক পা ভাঁজ করে পড়ে আছে লাশ। ফার্স্ট এইড রিকভারি পজিশনে শুয়ে এখনই যেন হাত নেড়ে বাই বাই দেবে। তবে রোগী নয়, আর কখনো সুস্থ হবে না নিক। পিঠের গর্ত দুটোয় অনায়াসেই ডান মুঠো ভরতে পারবে রিক। ঝুঁকে ছোট ভাইয়ের গাল স্পর্শ করল ও। রিগার মর্টিসের শক্ত হচ্ছে ঠান্ডা লাশ। সময় নিয়ে ওয়ার্কশপ থেকে নিজের আঙুলের ছাপ মুছল রিক। কাজ শেষে ফিরল ভাইয়ের পাশে। আস্তে করে নিজের দিকে ফেরালো নিকের মুখ। গলে গেছে, লাশের ফ্যাকাশে নীল মনিটা। হাসি না এলেও কর্কশ হাসল রিক। ভেবো না চোখ নেই বলে বরং দেখতে ভালোই লাগছে। বড় করে দম নিল সে। ছোটর চোখের পাতা টেনে বুঝিয়ে দিল রক্তাক্ত গর্তটা। উঠে আবারও তাকালো লাশের দিকে। বিড়বিড় করলো, ছোট, যে কুত্তার বাচ্চা এটা করেছে, খুনের আগে এমন অবস্থা করব তার, মেরে ফেলার জন্য পায়ে ধরবে। ঘুরে এসইউভিতে চাপল রিক। ভেতরে রক্ত, মগজ ও মাংসের আষ্টে দুর্গন্ধ। বরফ ঠান্ডা পরিবেশও এর চেয়ে ভালো। খুলে দিল সব জানালা। এসইউভি নিয়ে গলিতে থামল সে। ওয়ার্কশপের দরজা টেনে আটকে দিল প্যাডলক।
রানাকে খুন করে এসে ছোট ভাইয়ের শেষকৃত্য সারবে রিক। আপাতত থাকুক সে ওই সমাধির মতো বদ্ধ জায়গায়। সোজা এয়ারপোর্টে এলেও ডিপার্চার লাউঞ্জে ঢুকলো না রিক। এমন জায়গায় রাখলো এসইউভি যেখান থেকে দেখা যায় ভেতরটা। যাত্রীরা দরজা দিয়ে বেরোলে পরিষ্কার দেখবে। হাতে ম্যাগনাম রিভলভার, পাশের সিটে নিকের মসবার্গ প্যারসুয়েডেড শটগান। অবশ্য বাধ্য না হলে অস্ত্র ব্যবহার করবে না রিক। প্রথম সুযোগে নিজ হাতে খুন করবে মাসুদ রানাকে। তবে সে পালিয়ে যেতে চাইলে ফুটো করবে, চুরমার করে দেবে 2 হাঁটুর বাটি। কাঁধ থেকে ছিঁড়ে নেবে আস্ত মাথাটা, পেট ফেরে ওটা গুজে দেবে পেটের মধ্যে। বেড়েছে তুষারপাত, পরিষ্কার দেখা যাচ্ছে কাচের ওদিকে মাসুদ রানাকে। বসেছে দালানের দূর কোণের সিটে, হাতে কাগজের কাপে কফি। কখন যেন পাল্টে নিয়েছে পোশাক। না পাল্টে উপায় ছিল না, আগেরটা ছিল নিকের রক্তে ভেজা। লোকটা একবার বেরিয়ে দেখুক। কিন্তু টার্মিনাল ছেড়ে বেরোলো না মাসুদ রানা। অন্তত 100 বার এসইউভি থেকে নামলো রিক। এয়ারপোর্টে ঢুকে কোণঠাসা করতে পারবে হারামজাদাটাকে। কিন্তু বারবার চিন্তাটা মাথায় এলেও নিয়ন্ত্রণ করলো নিজেকে। মদ ভরা মগজে মনে হলো টকবক করে ফুটছে শিরার ভেতর আগুনের মতো গরম রক্ত। প্রতিজ্ঞা করেছে ওই লোকটাকে খুন করবে সে ঠান্ডা মাথায়। রেস্টুরেন্ট ছেড়ে বেরোবার সময় ভারী ওভারকোট পরে নিয়েছে রিক। তবুও ভীষণ ঠান্ডা লাগছে। এসইউভিতে ঢুকছে বরফ শীতল হাওয়া, সঙ্গে তুষারের বড্ড ঠান্ডা কণা। মন চাইলেও জানালা বন্ধ করলো না রিক। নাকে আসছে কাঁচা মগজের বিশ্রী দুর্গন্ধ। নিজের রংকূপ থেকে এলো মদের কুবাস। তবে মাথা ঠান্ডা করছে হিমশীত। একটু পর থামলো তুষারপাত। কিছুক্ষণ পর রানওয়েতে দেখা গেল ব্যস্ত হয়ে পড়েছে এয়ারপোর্ট কর্মীরা। শক্তিশালী হিটার ও কোদাল লাগানো ট্রাক সরিয়ে দিচ্ছে ভারী তুষার। ভেন্ডার মেশিনের কাছে মাঝে মাঝে যাওয়া ছাড়া আর কোনো দিকে যায়নি মাসুদ রানা। নিজে পাথরের মূর্তি রিক জায়গা থেকে নড়েনি। থরথর করে কাঁপছে শীতে। দেখলো সিট ছেড়ে র্যাকস্যাক কাঁধে তুলল রানা, পেরোলো ডিপার্চার ডোর। আবারও এসইউভি থেকে নামলো রিক, কোটের পকেটে ম্যাগনাম। সিটেই থাকলো মসবার্গ শটগান। 2 মিনিট পেরোবার আগেই বুকিং ডেস্কে পৌঁছে গেল রিক। একটু পর ফ্লাইট আছে, জানালো টিকিট বিক্রেতা। সাহস নেই রিকের চোখে চোখ রেখে কথা বলবে। দানবের মতো লোকটার গা থেকে ভুর ভুর করে বেরোচ্ছে বিশ্রী বাজে গন্ধ। কম্পিউটারের কিবোর্ডে টোকা দিয়ে বলল সে, খালি আছে কয়েকটা সিট, আপনি চাইলে একটা সিট বুক করতে পারি। কতক্ষণ পর পরের ফ্লাইট জানতে চাইল রিক। 2 ঘন্টা পর স্যার। চোখে চোখ তুলেও চট করে অন্যদিকে দৃষ্টি সরিয়ে ফেলল কর্মচারী। যদি তুষার বন্ধ থাকে। আমাকে পরেরটা টিকিট দাও, জানালো রিক। প্যান্টের পকেট থেকে ডলারের বান্ডেল নিয়ে টিকিটের মূল্য পরিশোধ করলো সে। ওখান থেকে সরে গেল রেস্টরুমে। আয়নায় নিজেকে দেখে বুঝলো কেন আর চোখে দেখছিল টিকিট বিক্রেতা। ওর গায়ে ধুলোবালি ও কাচের টুকরো। ভালো করে ধুয়ে নিল চুল ও মুখ। বেসিনে 2 হাত রেখে অনেকক্ষণ নিজেকে দেখলো আয়নায়। একসময় স্বাভাবিক হলো লালচে 2 চোখ। ক্ষণিকের জন্য কাকে যেন দেখলো আয়নায়। ওই লোকের একটা চোখের মনি বাদামি, অন্যটা ফ্যাকাশে নীল। হাজির হয়েছে নিকের প্রেতাত্মা। রিক যখন 2 হাতে গলা থেকে ছিঁড়ে নেবে মাসুদ রানার মাথা, তখনও সঙ্গে থাকবে সে। আর্লিংটনের একটু দূরে ছোট এক মোটেলে উঠেছে রানা। দরজায় টোকার আওয়াজে বলল, 1 মিনিট। বিছানায় বসে আছে ও, পাশে ওয়ালথার পিপিকে। উঠে গিয়ে পিপহোল দিয়ে দেখলো বাইরেটা। 2 ভেন্ডার ভাইকে না দেখলে কেউ কেউ বলতে পারে পৃথিবীর প্রকাণ্ড দেহীদের 2 জন, জন হারবার্ট ও বাড হিগিন্স। জন অর্ধেক জাপানি, বাবার দিক থেকে আমেরিকান। দৈর্ঘ্যে 6.5 ফুট। তার চেয়েও 3 ইঞ্চি উঁচু কালোমানিক বাড। জন সুঠাম ও দুর্দান্ত হ্যান্ডসাম। আর বাড যেন তরুণ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর যমজ। ওকে চালিয়ে দেওয়া যাবে তার আপন ভাই হিসেবে। ওদের 2 জনের পরনে টি শার্ট, ডেনিম জ্যাকেট ও জিন্স প্যান্ট। বার্ডের কাঁধে ল্যাপটপের ব্যাগ। দরজা খুলে রানা সরতেই ভেতরে ঢুকলো জন ও বার্ড। তার আগে দেখে নিয়েছে করিডোরের দুপাশ, ঘুরে এসেছে চারপাশ থেকে। আপাতত বিপদের সম্ভাবনা নেই। দেখা হওয়ার পর বরাবরের মতো রানাকে বুকে জড়িয়ে ধরতে পারেনি 2 বন্ধু। দরজা বন্ধ করে ঘুরতেই ওকে জড়িয়ে ধরল বার্ড। তাতে প্রকাশ পেল আন্তরিকতা।
রানা আলিঙ্গন মুক্ত হতেই ওকে জাপটে ধরল জন। রানা ভাবল, মরেছি, আজ ভালুক দুটোর মৃত্যু আলিঙ্গনে। মনে পড়ল রিক বেন্ডারের লাথি পড়েছে পাজরে। আপত্তি তুলল ও, ছাড় ছাড়, খুন করবি নাকি? ব্যথা দিয়ে ফেলেছি, কোথায় লেগেছে? লজ্জা পেয়ে পিছিয়ে গেল জন, সরু কাঠবাদামের মতো চোখে দুশ্চিন্তা। তেমন কিছু না, বলল রানা, তবে লাথ মেরে আমার বুক আর পিঠ এক করে দিতে চেয়েছিল। বলিস কি? বাদ দে। চেয়ারে বসলো রানা। বিছানায় বসেছে জন ও বার্ড। তোরা না বললি ন্যাশ ময়নিহান সম্পর্কে অনেক কিছুই জেনেছিস? কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ওটা থেকে আসুস B843 US 6th Gen কোর ল্যাপটপ বের করলো বার্ড হিগিন্স। দেয়ালের সকেটে আটকে নিল কেবল। এই মডেলটাকে রানার বেছে নেওয়ার বড় একটি কারণ, প্রতিটি ঘরে রয়েছে ইন্টারনেট সার্ভিস। একটু পর কিবোর্ডে ঝড় তৈরি করলো বার্ড। মিনিট খানেক পর স্ক্রিন ঘুরিয়ে দিল রানার দিকে। উদ্যোক্তা ব্যবসায়ী ন্যাশ ময়নিহান, আমাদের প্রিয় মাল্টিমিলিয়নিয়ার, জানালো জন। ময়নিহান সুদর্শন লোক, গায়ের রং রোদে পড়া ব্রোঞ্জের মতো, সুঠাম দেহি, চুল ছোট করে ছাটা, জায়গায় জায়গায় ধূসরের ছোঁয়া। পরনে দামি পোশাক, নীল নেভি স্যুট, সাদা শার্ট, হালকা লাল টাই। যে কেউ বলবে ভদ্রলোক। ছবিতে হাসছে সে, কিন্তু ওই হাসির ছোঁয়া নেই শীতল চোখে। ও দুটোই আক্রমণে প্রস্তুত হাঙ্গরের নির্বিকার দৃষ্টি। স্ক্রিনে আরেকটা ছবি আনলো বার্ড, কম বয়সী ময়নিহানের ছবি। চুল কুচকুচে কালো, চোখে একই দৃষ্টি, পরনে কমলা রঙের জাম্পস্যুট, নামের নিচে কয়েকটি সংখ্যা। জেল খেটেছে, বলল বার্ড। US হাইওয়ে 75 ধরে গেলেই চোখে পড়বে ফেডারেল প্রিজন সিগোভিল, ডালাস থেকে দক্ষিণ পূবে, এখান থেকে বেশি দূরে নয়। মিনিমাম সিকিউরিটি, বলল জন। ময়নিহান ছিল মাত্র কিছুদিনের জন্য, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়নি। কি কারণে জেল হয় জানতে চাইল রানা। গলা কেটেছিল এক লোকের, বলল বার্ড। অথচ রাখা হলো মিনিমাম সিকিউরিটি প্রিজনে। গুরুত্বপূর্ণ রাজসাক্ষী, বলল বার্ড। তলিয়ে দিয়েছে তার মালিকদের, সঙ্গে তাদের টেক্সাস সিন্ডিকেট। খুনি ফিলিক্স ভাইদের জেলের ব্যবস্থা করেছে বলে তার খুনের অভিযোগ হালকাভাবে বিচার করে আদালত। নিরাপদে আরাম করে পার করেছে 3টে বছর। বেঈমানদেরকে পছন্দ করে না কেউ। বেরোবার পরে বাঁচল কিভাবে জানতে চাইল রানা। খুরওয়ালা জল্লাদকে সবাই ভয় পায়, বলল বার্ড। জল্লাদের মতোই নির্বিকারভাবে গলা কাটে, বলল জন। সে ছিল টেক্সাস সিন্ডিকেটের টপ টেরর। ওর মালিকরাও ওর সামনে সামলে রাখত মুখ। ঠান্ডা মাথার খুনি, চারপাশের সবাই নাম দিয়েছে খুরধার। টেক্সাসে এমন কোনো রংবাজ নেই যে টক্কর দেবে তার সঙ্গে। তাছাড়া আগেই চারপাশে ছিল হাত, বলল জন। ফিলিক্সদেরকে সরাবার পরিকল্পনা হয়েছিল বহু আগেই। সেটা করে DA। সঠিক সময় 12টা বাজিয়ে দিয়েছে টেক্সাস সিন্ডিকেটের বড় নেতাদের, আর তাদের জায়গায় বসিয়ে দিয়েছে খুরধার ন্যাশ ময়নিহানকে। কিন্তু অপরাধী জগতের শূন্যতা তৈরি হলে চট করে পূরণ করে অন্য অপরাধীরা, বলল রানা। এক্ষেত্রে তেমন হলো না কেন? 3 বছর জেলে ছিল ময়নিহান। গুড পয়েন্ট রানা, বলল বার্ড। কিন্তু ন্যাশ ময়নিহান এক্ষেত্রে ব্যতিক্রম। দূরে থাকলো অন্যান্য সিন্ডিকেট। হাসতে হাসতে এসে ডালাস দখল করে নিল লোকটা। বেশি দিন লাগলো না অন্যান্য সিন্ডিকেটের সঙ্গে সম্পর্ক গড়ে নিতে, বলল জন। কেউ কেউ বলতে লাগলো লোভী ফিলিক্সদেরকে শেষ করে কাজের কাজই করেছে ময়নিহান। তার মানে ফিলিক্সদের জুতো পরে ঘুরতে লাগলো সে, জানতে চাইল রানা। মাথা নাড়ল বার্ড। ঠিক তা নয়, DA এর লোকের সঙ্গে লড়ে মরতে আপত্তি আছে সিন্ডিকেটের হেডদের। ডালাসকে এড়িয়ে গেল তারা। এদিকে ময়নিহান 3 বছর পর জেল থেকে বেরিয়ে দেখলো ড্রাগ ও পতিতালয় দখল করতে কামড়াকামড়ি করছে রাস্তার মস্তানরা। এতটা নিচে নাক গলালো না ময়নিহান, মন দিল রিয়েল এস্টেটের ব্যবসায়। হুড়মুড় করে আসতে লাগলো কোটি কোটি ডলার। তুই তো দেখেছিস না, গপ করে গেলে নিয়েছিল লিটল ফোর্ক শহর। ওই ধরনের প্রজেক্টে তার পার্টনার হিসেবে আছে শক্তিশালী কয়েকটা সিন্ডিকেট। লিটল ফোর্কের মতো আরো প্রজেক্ট আছে তার, জানতে চাইল রানা। বেশ কয়েকটা, বলল জন। লোক বলের অভাব নেই, বলল বার্ড।
অসংখ্য বেন্ডার বা ম্যাকলাস্কি পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। তবে আমাদের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগাবে না সে, বলল জন। ফিলিক্সদেরকে ফাঁসিয়ে দিয়েছে বলে ময়নিহানের কাছে কৃতজ্ঞ অন্যান্য সিন্ডিকেটের হেডম্যানরা। বিপদ এখানেই। ন্যাশ ময়নিহান সাহায্য চাইলে তাদের সেরা খনিকে পাঠাবে তারা। ধরে নিতে পারিস এদেশের টপ টেররদের বিরুদ্ধে লড়বো আমরা। আসুক, বলল বার্ড। নিজ এলাকার বাইরে সুবিধা করতে পারে না বেশিরভাগ খুনি। তাছাড়া দেশের প্রতিটা সিন্ডিকেট থেকে সেরা খুনি আসবে তা নাও হতে পারে, বলল রানা। নিজেদের ভেতর থাকবে তাদের প্রতিযোগিতা। আমাদেরকে খোঁজার চেয়ে নিজেরা লড়বে বেশি। কিন্তু জীবন শেষ করতে একটা বুলেটই যথেষ্ট, মনে করিয়ে দিল জন। কথা ঠিক, নড়ে চড়ে বসল বার্ড। মাত্র একজন খনি পাঠাবে বলেনি ন্যাশ ময়নিহান, ভাবছে রানা। তারা হবে কজন তা দেখা যাবে ভবিষ্যতে। আপাতত ওই বিষয়ে ভেবে লাভ নেই। যাই করুক, পালিয়ে যাবে না বা লুকিয়ে পড়বে না ওরা। আমরা গুরুত্ব দেব ময়নিহানকে, মন্তব্য করল জন। হয়তো তাকে বাগে পেতে কষ্ট হবে। শুনেছি খুর দিয়ে মানুষের গলা কাটতে ওস্তাদ সে। তেমনি জীবিত শত্রুর মুখ থেকেও ছাড়িয়ে নেয় চামড়া। ওর চেয়ে নিষ্ঠুর লোক নাকি নেই ডালাসে। ক্রাইম সিন্ডিকেটর হওয়া কঠিন, বলল বার্ড। বদনামটা এমনি এমনি হয়নি। নিনা ভেঞ্চুরার মেসেজ পেলি, জানতে চাইল জন। মাথা নাড়ল রানা। নম্বর দে, দেখি জানা যায় কিনা ওই ফোন এখন কোথায়, বলল বার্ড। ওর হাতে ফোনটা দিল রানা। মনে হয় না এতে কাজ হবে। নিশ্চয়ই একই চেষ্টা করে দেখেছে ময়নিহান। হাসল বার্ড। কিন্তু সে কোথায় পাবে আমার কন্ট্যাক্ট? নম্বর মুখস্থ করে রানার কাছে ফেরত দিল ফোন। ওটা কাছে রাখিস, ফোন করতে পারে মেয়েটা। জ্যাকেটের পকেটে মোবাইল ফোন রেখে বলল রানা, আরেকটা কল পাবো ভাবছি। ন্যাশ ময়নিহান, জানতে চাইল জন। জুডির ফোন, যোগাযোগ করবে সে। ওর জানার কথা এই ফোন এখন আমার কাছে। তাহলে ওটা সরিয়ে ফেলাই ভালো, বলল জন। একটু চেষ্টা করলে আমাদের লোকেট করতে পারবে। হয়তো বার্ডের মতো কন্ট্যাক্ট নেই তার, বলল রানা। তা বলিনি, আপত্তি তুলল বার্ড। বলতে চেয়েছি অ্যাক্টিভ ফোন খুঁজে বের করা সহজ, তবে নিনার ক্ষেত্রে ওই ফোন খুঁজতে হলে সাহায্য নিতে হবে ওর সার্ভিস প্রোভাইডারের। অতটা উপর লেভেলে হয়তো লোক নেই ময়নিহানের। অত চিন্তা করিস না জন, বলল রানা। ময়নিহান আমাকে খুঁজে বের করার আগেই আমি নিজেই পৌঁছে যাব তার কাছে, যদি এই এলাকায় থাকে, বলল জন। ডালাসেই আছে, বলল রানা। নিজ আঙিনায় নিরাপদ ভাবছে নিজেকে। কঠিন হবে না খুঁজে নেয়া, বলল বার্ড। একবার পাবলিক রেকর্ড সার্চ করলেই পাবো। রেজিস্ট্রি অফিসে গেলেই জানবো কোথায় কি আছে তার। অথবা পাবি ফোন বুকে। বিছানার পাশে টেবিল থেকে ইয়েলো পেজের বইটা নিল রানা। ধপ করে ফেলল বার্ডের কোলে। ন্যাশ ময়নিহান বড় ব্যবসায়ী, এই বইয়ে তার নাম ঠিকানা থাকবে না তা হতেই পারে না। মৃদু হাসল বার্ড। কম্পিউটার বন্ধ করে মন দিল টেলিফোন ডিরেক্টরিতে। কখনো কখনো পুরনো উপায় ভালো, মন্তব্য করল রানা। লিটল ফোর্ট থেকে যোগাযোগ করেছে দলের লোক, তাতে চমকে গেছে ন্যাশ ময়নিহান। রেস্টুরেন্টে গিয়েছিল রানা, চুরমার করেছে ওটা। ভেতরে যারা ছিল বাঁচতে পারেনি কেউ। খতম হয়েছে ময়নিহানের স্যাঙাত হেনরি রাইডার, লাশ হয়েছে জাজ হোল্ড, বেঁচে নেই শেরিফ ম্যাকলাস্কি। কোথাও পাওয়া যাচ্ছে না রিক বেন্ডারকে। ধরে নেওয়া যায় বেঁচে নেই সেও। এমন কেউ নেই সামলাবে ঝামেলা। লিটল ফোর্টকে গিজগিজ করছে স্ট্রেট ট্রুপার ও ফ্র্যাঙ্কফোর্টের অফিস থেকে আসা FBI ফিল্ড এজেন্টরা। তারা খাওয়ার আগেই ফিরছে পেশাদার খুনিরা। যা ভেবেছি তার চেয়ে দেখছি অনেক বিপজ্জনক লোকই মাসুদ রানা, বলল ময়নিহান। জরুরি ভিত্তিতে খুন করতে হবে ওকে। ফোন রেখে জুডিকে দেখল সে। মাসুদ রানা এখন কোথায়? তার সম্পর্কে কতটা জানো? জুডির হাতে হ্যান্ডকাফ না থাকলেও এখনো সে বন্দী, বসে আছে চেয়ারে। ওর ওপর চোখ রাখছে দুজন খুনি, হাত হোলস্টারের কাছে। জুডি এরই ভেতর বুঝে গেছে অনুমতি না নিয়ে চেয়ার ছাড়তে পারবে না। টয়লেটে গেলেও সঙ্গে থাকছে একজন। দেয়া হচ্ছে খাবার ও পানি, তবে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের সব গ্লাস, বাসন, চামচ। তার ব্যাপারে তেমন কিছুই জানি না, বলল জুডি।
হাত দুটো পিঠে বেঁধে ওর সামনে থামলো ময়নিহান। রিক বেন্ডারের মতো করে ভয় দেখাতে চাইছে না, ঠোঁটে ফুটলো দয়ালু হাসি। তাতে তাকে আরো ভয়ঙ্কর লাগলো জুডির। যতটুকু জানতে পেরেছ তা জানো, বলল ময়নিহান। এটা জানি মস্ত বড় বিপদে পড়েছ। যেসব অপরাধ করেছ তার সঙ্গে যোগ হয়েছে পুলিশ অফিসারকে কিডন্যাপ করা। আগ্রহী হয়ে উঠবে এফবিআই, ফলে জীবনের বাকি কদিন পার করবে জেলখানায়। মৃদু হাসলো ময়নিহান। সামনে আনতেই দেখা গেল তার ডান হাতে খুর। চেয়ারে গুটিসুটি হয়ে গেল জুডি। হয়তো আর কখনো তোমাকে খুঁজে পাওয়া যাবে না, অফিসার ব্ল্যাকউড। হাসিটা চওড়া হলো ময়নিহানের। কেউ জানে না তুমি এখানে। আইন মেনে লিটল ফোর্কে পুলিশি কর্মকাণ্ডে ছিলে না। সোর্সের কাছ থেকে জেনেছি তুমি আছো ছুটিতে। নিউ ইয়র্ক পুলিশ খোঁজ করলে জানবে ছিলে কেন্টাকিতে। এখন টুকরো টুকরো করে তোমাকে বিরাট এই এলাকায় ছড়িয়ে দিলে কে জানবে তুমি কোথায়। আমার কলিগদের বলেছি যাচ্ছি বড় বোনের সঙ্গে দেখা করতে। ওখানে না পেলে সোজা তোমার এখানে খুঁজবে ওরা। তুমি প্রথম লোক যার ওপর চোখ পড়বে এফবিআই এর। আমার কাছে আসবে কেন? কারণ তাদেরকে বলেছি আমার বড় বোনের সঙ্গে ঝামেলা হয়েছে তোমার। ও, ওই সামান্য টাকার বিল? হ্যাঁ নিশ্চয়ই, সেজন্য পাগল হয়ে ওকে খুঁজছ না? নতুন তথ্য চাইছে জুডি, এসবের ভেতরে অন্য কিছু আছে। মাথা নাড়ল ময়নিহান। তোমার ব্যাপারে কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করলে জানাবো। কিছুই জানি না। 2 সপ্তাহ হলো ডালাস ছেড়ে কোথাও যায়নি। সাক্ষ্য দেবে শতখানেক লোক। খুর তুলে ফলা দেখছে ময়নিহান। যথেষ্ট হয়েছে জুডি, ধৈর্য হারাতে বসেছি। এবার মুখটা খোলো। প্রায় অচেনা লোক মাসুদ রানা। ভাড়া করেছি যাতে খুঁজে বের করে আমার বড় বোনকে। তাই এ অদৃশ্য সুতো দেখেছে এমন ভঙ্গিতে বুকের কাছে খুর চালালো ন্যাশ ময়নিহান। সাধারণ এক ডিটেকটিভ? গম্ভীর হয়ে গেল তার চেহারা। তাকে কোথায় পেয়েছো? বিজ্ঞাপন দেখে ফোন করেছি। মিথ্যা জুডি। আবারও হাতের ভেতর খুর লুকিয়ে ফেলল ময়নিহান। চলে গেল জুডির পেছনে, হাত রাখলো কাঁধে। জুডির মনে হলো ত্বক স্পর্শ করলো কোনো শীতল সাপ। শিউরে উঠতে গিয়েও থেমে গেল। তুমি ওকে আগে থেকেই চিনতে। না, ভুল ভাবছো। কোথায় পরিচয় হয়েছে? নিউ ইয়র্কে। জুডির একগোছা চুল আঙুলে পেঁচিয়ে নিল ময়নিহান। নিউ ইয়র্কে পরিচয় হলে ফ্লোরিডায় কি করছিলে? মাথা সামনে বাড়িয়ে লোকটার আঙুল থেকে চুল ছুটিয়ে নিল জুডি। খোঁজ নিয়েছি। তোমরা ট্রাম্প থেকে বিমানে করে গেছো লিটল ফোর্কে। তার আগে বিমানে করে নিউ ইয়র্ক থেকে এসেছো একা। নিউ ইয়র্ক থেকে আসেনি মাসুদ রানা, ফ্লোরিডাতেই ছিল। আমি কি মিথ্যে বলেছি জুডি? দেখা হয় ফ্লোরিডায়, ওদিকে তার কাজ ছিল। জিভ দিয়ে চুক চুক শব্দ করলো ময়নিহান। ব্যাপার কি জুডি? তাকে বাঁচাতে চাইছো কেন? সে না সাধারণ এক প্রাইভেট ডিটেকটিভ। সেক্ষেত্রে তার জন্য এত মিথ্যা কেন? আবারও জুডির চুলের গোছা হাতে নিল সে। তোমরা কি পরস্পরকে ভালোবাসো? না, আড়ষ্ট কণ্ঠে বলল জুডি, সরিয়ে নিল মাথা। এবার আঙুলে ভালোভাবে চুল পেঁচিয়ে নিল ময়নিহান। আগেই তো বলেছি, মাত্র পরিচয় হয়েছিল। তাহলে রেগে উঠছো কেন? তোমার চুল স্পর্শ করছি বলে? নাকি সত্যি ভালোবেসে ফেলেছ মাসুদ রানাকে? কোনো কারণ নেই ভালোবাসার, চাপা স্বরে বলল জুডি। পাগলের মতো বকবক করছো কেন? ওর সঙ্গে কথার সময় মনে হয়েছে সে তোমাকে পছন্দ করে। ওর সঙ্গে কথা হয়েছে? প্রায় ফিসফিস করলো জুডি। কি বলেছে? নিষ্ঠুর হাসলো ময়নিহান। জুডি পুলিশ অফিসার, এ ধরনের বিপদের জন্য ট্রেনিং আছে। এজন্যই ওর ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ শুরু করেছে সে। টের পেল একবার শিউরে উঠল মেয়েটা। ময়নিহান বুঝলো যা বলছে তার চেয়ে অনেক বেশি জানে জুডি। তোমাকে ফিরে পেতে চায় রানা, হয়তো প্রাণ দিতেও দ্বিধা করবে না। এতে অবাক হচ্ছ না? তোমরা না প্রায় অচেনা দুজন মানুষ। বড় বোনকে খুঁজতে পয়সা দিচ্ছি ওকে, বলল জুডি।
আমি তার খাবারের টিকিট, কেন আমাকে ফেরত চাইবে না? না জুডি, এর ভেতর আরো কিছু আছে। তোমাকে ভালোবাসে মাসুদ রানা। আমার ধারণা তুমি নিজেও তাকে ভালোবাসো, আর তাই যা বলছো তার চেয়ে বেশি জানো। মাথা নাড়ল জুডি। সেটা হলো বেশি দ্রুত এবং আনাড়ির মতো। আমি তো আগেই বলেছ মাত্র পরিচিত হও তোমরা। আবারও জুডির কাঁধে হাত রাখলো ময়নিহান। খুরের চ্যাপ্টা দিক বোলালো মেয়েটার কলার বনে। ভুলিনি তোমার কথা, তবে অনেক সময় প্রথম দর্শনেই পরস্পরের প্রতি আকর্ষণ হয় মানুষের। আমি আবার পুরোনো আমলের রোমান্টিক লোক, বিশ্বাস করি এখনো সম্ভব প্রথম দর্শনে প্রেম। চুপ থাকলো জুডি। ময়নিহান ওর কলার বোন পেরিয়ে আরো নিচে নামালো খুর। ওটা থামলো সুউচ্চ বুকে। 1 সেকেন্ড পর ঢুকে পড়লো ব্রার স্ট্র্যাপের ভেতর। সরে গেল ব্রা, দেখা গেল গাঢ় গোলাপি রঙের স্তনবৃন্ত। বুক ঢাকতে হাত তুলল জুডি, কিন্তু খুরের চ্যাপ্টা দিক দিয়ে ওর আঙুল সরিয়ে দিল ময়নিহান। ঘুরে তাকালো দুই গার্ডের দিকে। তারা কঠোর মনের বলে জুডির পাহারাদার হিসেবে রেখেছে ময়নিহান। নরম সুরে বলল সে, ছেলেরা কতক্ষণ ধরে চেনো জুডিকে? কয়েক ঘন্টা বস, বলল ডান দিকের জন। ওকে অপরূপ সুন্দরী লাগছে? বিছানায় পেলে ধন্য হতাম, বলল ডান দিকের লোকটা। অন্যজন চুপ। জুডির দিকে তাকালো ময়নিহান। ধীরে ধীরে ঘুরছে চেয়ার ঘিরে। বুঝতেই পারছো জুডি, কত দ্রুত একজন অন্যের প্রতি আকর্ষিত হয়। সুন্দরভাবে বুঝিয়ে বলতে পেরেছে আমাদের প্রিয় লোগান টার্সন। সত্যিকারের কাদা মাখা শুয়োর, তুমি নিজেও তাই। তা ঠিক, তবে এটা নিয়ে ভাবতে হবে না তোমাকে। তুমি বরং খুলে বলো, কে এই মাসুদ রানা? চোখ বুঝলো জুডি। কোটি কোটি মানুষের একজন সে। খুর স্পর্শ করলো জুডির চোয়াল। এখন যদি তোমার চেহারা ফালি ফালি করে দেই, তবুও কি তোমাকে ফেরত চাইবে মাসুদ রানা? গালের মাংসে শীতল ধাতু ডেবে বসলেও সরার চেষ্টা করলো না জুডি। ত্বক কেটে বেরিয়ে এলো 1 ফোঁটা রক্ত। সেক্ষেত্রে পয়সা পাবে না সে, তাতে আরো খেপে যাবে। সরে গেল ময়নিহান। ঠিক জায়গায় ব্রা বসিয়ে নিল জুডি। দারুণ দেখালে জুডি, বলল ময়নিহান। রক্ষা করতে চাও ভালোবাসার মানুষটাকে, মন্দ নয়। সে আমার ভালোবাসার পাত্র নয়। ঘরের আরেক প্রান্তে গিয়ে 2 হাত বুকে ভাঁজ করলো ন্যাশ ময়নিহান। দেখছে মেয়েটাকে, মুহূর্ত পর বলল, এই প্রথম মিথ্যে বললে না জুডি। বুঝতে পারছি পরস্পরকে বুঝতে শুরু করেছি আমরা। ময়নিহানের দিকে না চেয়ে মেঝেতে চোখ রাখলো জুডি। গাল থেকে 1 ফোঁটা রক্ত নামছে চিবুকে। লোগানের দিকে মাথার ইশারা করলো ময়নিহান। একটু আগে যা বললে সেই কাজে ওকে ব্যবহার করতে পারো। তথ্য চাই আমার, তবে খেয়াল রাখবে মরে যেন না যায়। ঝট করে চোখ তুলে তাকালো জুডি। কাজ ঝাঁকালো ময়নিহান। রানা যদি তোমার ভালোবাসার মানুষ না হয়ে থাকে, তো অন্য কেউ তোমাকে শারীরিক আনন্দ দিতেই পারে, তাই না? চিৎকার করে প্রতিবাদ জানালো জুডি, কিন্তু সেসবে কান না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল ময়নিহান। পেছনে আটকে দিয়েছে দরজা। লোগান সত্যিকারের শুয়োর। বস সুযোগ করে দেয় যে কোনো সময় হামলে পড়বে এখন জুডির উপর। পেট থেকে বের করতে চাইবে সব কথা। তাতেও মেয়েটা মুখ না খুললে খুর দিয়ে ওর শরীর কাটবে ময়নিহান। তখন উপায় থাকবে না নীরব থাকার। সিঁড়ি বেয়ে তেতলার প্রশস্ত লিভিং রুমে চলে এলো ন্যাশ ময়নিহান। পেরোলো ছোট ভেস্টিবিউল। সামনেই বারান্দা। রেলিং এ 2 হাত রেখে দেখলো চারপাশ। ডালাসে নেই সে। এই কাঠের মস্ত বাড়ি বিশাল এক র্যাঞ্চের মাঝে। 1 মাইল দূরে গাছের সারির ওদিকে র্যাঞ্চের তার কাটার বেড়া। কাউকে আসতে দেখলে পেরোতে হবে খোলা এলাকা। মাসুদ রানা এলে তাকে অনেক আগেই দেখবে তার লোক। নিনা ভেঞ্চুরার সহ অথবা একা আসবে ওই লোক। মাসুদ রানার মুখোমুখি হওয়ার উদগ্র আগ্রহ জন্মেছে ময়নিহানের মনে। এটা ঠিক লোকটা ব্যবসার জন্য খুব ক্ষতিকর, তবে এর আগে ওর মতো এত করিতকর্মা মানুষ দেখেনি সে। ময়নিহান ভাবছে ব্যবসা আর টাকার নেশা নষ্ট করেছে তার মুক্ত মনটাকে। আজকাল মনে হয় যেন সে বন্দী। ইচ্ছে করে আবার ফিলিক্সদের হাতে আগের মতোই যা খুশি করবে।
বিদ্যুৎ বেগে চালাবে প্রিয় খুর, কচাকচ কাটবে মানুষের গলা। আসলে রানার বিরুদ্ধে লড়লে নিজেকে তার মনে হবে সত্যিকারের পুরুষ। দূরের আউট বিল্ডিং এর দিকে তাকালো ন্যাশ ময়নিহান। আগে এই রেঞ্চের একমাত্র মূলধন ছিল অসংখ্য গরু। এখন মেশিন দিয়ে সেগুলোর মাংস কুচি কুচি করে ক্যানে ভরে বিক্রি করা হচ্ছে দেশের নানান এলাকায়। হয়তো মাসুদ রানাকেও ওভাবে কুচি কুচি করবে সে, ক্যানে ভরে ছড়িয়ে দেবে সারা দেশে। ক্যাপিটাল সিটি এয়ারপোর্টে নামার পর ভীষণ রেগে গিয়েছিল রিক বেন্ডার। অস্ত্র নিয়ে বিমানে উঠবে তার উপযুক্ত কারণ দেখাতে পারেনি কর্তৃপক্ষকে। দরকারি কাগজপত্রও ছিল না। শেষে এক স্টোরেজ ফ্যাসিলিটির ট্রাঙ্কসে ভরে রেখেছে তার অস্ত্র। সংগ্রহ করবে বাড়ি ফেরার সময়। এরপর কানেক্টিং ফ্লাইটে চেপে রওনা হয়েছে ডালাসের ফোর্ট ওয়ার্থ এয়ারপোর্ট লক্ষ্য করে। একমাত্র উদ্দেশ্য নির্মম হত্যা। ভালো হতো ম্যাগনামটার সাথে থাকলে, তবে তা খুব বড় কোনো সমস্যা নয়। আসলে তো খালি হাতে মাসুদ রানাকে খুন করবে সে। অবশ্য হাতে চাই একটা আগ্নেয়াস্ত্র। প্রতিদ্বন্দ্বী কারোর সঙ্গে দেখা হয়ে গেলে তাকে খুন করতে হবে না। রানাকে হত্যার সময় কেউ বাধা হয়ে দাঁড়ালে তার বুকে বুলেট গেঁথে দিতে দেরি করবে না রিক। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সিতে চাপল সে। সোজা যাবে কাছের কোনো রোড হাউসে। মেয়ে লোক চাই, জানতে চাইল শুয়োরের মতো লালচে মোটা ড্রাইভার। আঙুলে নিকোটিনের কালচে দাগ। এক হাতে রিয়ার ভিউ মিরর ঠিক করে দেখলো রিক বেন্ডারকে। হ্যাঁ, ওরকম কোনো জায়গাতেই যাও, গা গরম করে দেয়া নাচুনে মেয়ে লোক চাই। ভালো জায়গা চিনি। 20 মিনিট পর ড্রাইভারের হাতে ভাড়া ও $10 টিপস দিল রিক। নেমে পড়ল মামা লিলি এর পার্কিং লটে। রাতের আধারে ওই বাড়ি হবে জমজমাট। জ্বলবে নিয়ন সাইন, ভেতরে থাকবে বিশাল স্তনের কয়েকটি মেয়ে। আঁকাবাঁকা হরফে লেখা, ওরা খুবই দক্ষ, দারুণ মজা, চলে আসুন। আপাতত ঝিম ধরে আছে মামা লিলিজ। পার্কিং লটে মাত্র দুটো গাড়ি, পুরনো এক পন্টিয়াক, অন্যটি কফি রঙা ক্লাসিক মডেলের একটা ক্যাডিলাক। পুরনো হলেও দেখতে বেশ। জানালায় কোনই রাখলো ড্রাইভার। মামা লিলিজ কখনো বন্ধ হয় না। পেছন দিয়ে সোজা ঢুকে পড়ুন, খুঁজে নেবেন হেনিকে। রিকের মুখে একরাশ ধুলো ছুড়ে দিয়ে চলে গেল গাড়ি। রিকের পরনে ভারী ওভারকোট। রীতিমতো গরম লাগলেও গা থেকে ওটা খুলল না। কোট বইতে গিয়ে একটা হাত আটকা পড়লে যে কোনো সময় আসতে পারে বিপদ। ওভারকোটের বোতাম খুলে মামা লিলিজ এর সদর দরজার দিকে চলল রিক। আয়তাকার পোক্ত বাড়িটা কাঠের তৈরি। কবে যেন কালো রং করেছিল, জায়গায় জায়গায় উঠে গেছে। অস্বাভাবিক নিচু ছাদ। এখানে যারা আসে তাদের ভালো লাগবে না হাইওয়ে দিয়ে চলে যাওয়া সাধারণ মানুষের বিরক্তি ভরা দৃষ্টি, তাই সামনে কোনো জানালা নেই। সদর দরজা আপাতত বন্ধ। হ্যান্ডেলে ঝুলছে একটা কাগজ, তাতে লাল রঙে মোটা করে আঁকা ডান দিকে যাওয়ার জন্য তীর চিহ্ন। না থেমে 2 গাড়ি পার হয়ে রিক চলে এলো বাড়িটার পেছনে। দরজায় দাঁড়িয়ে আছে কঠোর চেহারার 2 যুবক। আকারে স্বাভাবিক মানুষের চেয়ে বেশ বড়, পেশিবহুল, হাতে ও ঘাড়ে ট্যাটু, চোখে নিস্পৃহ দৃষ্টি। এদের তুলনায় রিক রীতিমতো দানব। ওকে ভেতরে ঢুকতে বাধা দিল না 2 যুবক। তাদের একজন খুলে দিল কবাট। বাড়িটার বাইরের মতো ভেতরের রঙও কালো। ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিল ও চেয়ার, মাঝে উঁচু এক মঞ্চ। ওখানে সন্ধ্যার পর নাচবে স্ট্রিপাররা। ঘরের আরেক প্রান্তে বার কাউন্টারের ওপর সিলিংয়ে জ্বলছে একটা মাত্র বাল্ব। কাউন্টারের পেছনে এক মহিলা মিউট করে দেখছে টিভি। একবারের জন্য রিককে ঘুরে দেখল না মহিলা। ঘরে কারা আছে চোখ বুলিয়ে বুঝে নিল রিক। সব মিলে খদ্দের হাফ ডজন। দূরে একা বসে ড্রিঙ্ক করছে বয়স্ক এক লোক। অন্য 5 জন যুবক বসেছে ঘরের পেছনের এক বুথে। জ্যাকপট, নিচু গলায় বিড়বিড় করল রিক। বয়স্ক লোকটা বা মহিলাকে পাত্তা না দিয়ে সরাসরি ওই 5 যুবকের সামনে হাজির হলো সে। এদের মতো যুবকদেরই খুঁজছে। চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে আছে সবাই। টেবিলের উপর এক গাদা বিয়ারের সবুজ বোতল। রিক টেবিলের সামনে থামতেই কঠোর চোখে ওকে দেখলো তারা। মনে হলো না বিন্দুমাত্র কেয়ার করছে। অবশ্য রিক বুঝে গেল দৈহিক আকার দিয়ে চমকে দিয়েছে ওদের সবাইকে। ইচ্ছে করে টেবিল ঘেঁষে দাঁড়ালো রিক। ওপর থেকে তাকালো যুবকদের দিকে। ওকে দেখছে না এমন ভাব করার উপায় নেই তাদের। এক এক করে প্রত্যেকের চেহারা দেখলো রিক। কড়া চোখে ওকে দেখছে তারা।
কথা বলতে চাইলে বলবো কার সঙ্গে? সেই লোক আমি, দলের মাঝ থেকে বলল এক যুবক। এই দলনেতা, বুঝল রিক। নিজের নিরাপত্তার জন্য দুদিকে রেখেছে দুজন করে, বয়স 30 মতো। খুলি কামড়ে আছে ঘন কালো চুল, শরীরে রেড ইন্ডিয়ান রক্ত আছে। দুদিকের অন্য 4 জন বয়সে কম, ছেলে মানুষ, তবে নিজেদের ভাবছে পুরুষ মানুষ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে রিক বলল, আমার একটা আগ্নেয়াস্ত্র দরকার। তুমি কি পুলিশ? জানতে চাইল নেতা। আমাকে অতটা খারাপ মনে হয় তোমার? ভাবলে কেন যে আমাদের কাছে অস্ত্র আছে? নীরবে তার চোখে তাকালো রিক। বুঝে গেছে নাইট ক্লাবের বাউন্সার এই লোক। এদেরকে ছাড়া চলে না এই ধরনের পতিতালয়। কেউ বিনা পয়সায় স্ট্রিপারদের ন্যাংটো করতে চাইলে প্রয়োজনে লাথিয়ে তার ডিম দুটো ফাটিয়ে দেবে এরা। পয়সা ছাড়া কিছুই হয় না এখানে। পয়সা ছাড়বে কত? জানতে চাইল লোকটা। তোমার কাছে কি আছে তা দেখে তারপর ঠিক করব। রিক বুঝলো কথাটার ওজন মাপছে এমন ভঙ্গি নিয়েছে লোকটা। সবই নাটকের অংশ। ঘুরে দরজার দিকে রওনা হলো রিক। বাদ দাও, আমার পয়সা যাবে না আর কারো পকেটে। 1 মিনিট। টেবিল নড়ে ওঠার খড়মড় আওয়াজ পেল রিক। কাঠের মেঝেতে বুটের শব্দ। থমকে ঘুরে তাকালো ও। নেতার পাশে দাঁড়িয়ে গেছে 4 যুবক। এত তারা কিসের? হাসলো দলনেতা। অস্ত্র দরকার, তাই না? আমার কাছে আছে, অন্য কোথাও যেতে হবে না। ফালতু কথার লোক নই। ব্যবসা করতে চাইলে করবে ঝটপট। বুক পকেটে চাপড় দিল রিক। বার কাউন্টারের পাশের দরজা দেখালো দলনেতা। এসো আমার সঙ্গে। তার পিছু নিল রিক। পেছন পেছন আসছে অন্য 4 জন। থমকে এক এক করে তাদের চোখে তাকালো রিক। আমি ব্যবসা করব তোমাদের বসের সঙ্গে, তোমাদের সঙ্গে না। রিক যেন মস্ত বড় ভালুক, আর ওকে ঘিরে ফেলেছে কটা টেরিয়ার কুকুর। এরা কেউ একা কিছুই নয় এই দানবের কাছে, কিন্তু ভাবছে সবাই ঝাঁপিয়ে পড়লে কাবু করতে পারবে। ফুলিয়ে ফেলেছে বুক। দলনেতা বললেই হামলে পড়বে অচেনা লোকটার ওপর। কাছের যুবককে বেছে নিল রিক। দলে সবচেয়ে বড় সে। বাম কানের লতি থেকে ঝুলছে ইয়াররিং, চোখে টিটকারি, মুখে ক্ষত চিহ্ন। আগে হেরেছে লড়াইয়ে। ডান হাত বাড়িয়ে তার গাল ধরে প্রচন্ড এক চাপ দিল রিক। পরক্ষণে ধরল চোয়াল। আঙুল ডেবে গেল দোকানের নিচে নার্ভে। তীব্র ব্যথায় চিৎকার ছাড়ল সে, কিন্তু কঠিন হাতে ঘাড় চেপে ধরে তাকে পেছনে ছিটকে ফেলল রিক। পিছিয়ে একটু আগে ত্যাগ করা টেবিল ভেঙে হুড়মুড় করে মেঝেতে পড়ল যুবক। আগেই বলেছি নিজের কাজে যাও, কুত্তার মতো পিছু নিতে হবে না। ক সেকেন্ডে দ্বিধায় পড়ল অন্যরা। পথ মাত্র দুটো, হয় হামলা করো নয় পিছিয়ে যাও। লড়তে আপত্তি নেই রিকের। আগে নড়ল বার কাউন্টারের মহিলা। হঠাৎ দৌড় দিয়েও তেলাপোকার মতো ব্রেক কষে অন্যদিকে গেল সে। খ্যাপা কুকুরের মতো স্যাঙ্গানদের ধমক দিল দলনেতা। হচ্ছেটা কি? টাকা নিয়ে হাজির হয়েছে এক কাস্টমার, আর তোমরা ঝামেলা করছো? বিদায় হও এখান থেকে। কিছুই হয়নি এমন ভঙ্গিতে রিককে দরজা দেখালো সে। দলনেতার পেছনে ঢুকে কবাট বন্ধ করল রিক। ভাবছে ওরা অপেক্ষা করবে। এরপর যখন ও বেরোবে হাজির থাকবে বাইরের 2 জনও। অপেক্ষায় থাকবে ওরা 6 জন। গুদামের মতো জায়গায় দাঁড়িয়ে আছে রিক। দেয়ালের পাশে গাদি করে রাখা হয়েছে বিয়ার ও মদের কেস। এক কোণে তরল সাবান ও হাত মোছার কাপড়। চারপাশ দেখে নিল সে। পেছনের এক দরজা দিয়ে ভেতরে ঢুকে বাতি জ্বালল দলনেতা। এবারের ঘর জেলের সেলের মতোই ছোট। ঘরের একপাশে ছোট জানালা, ওটা পেরেক মেরে বোর্ড দিয়ে বন্ধ করা। ছোট টেবিলের দুদিকে প্লাস্টিকের কম দামি 2টো চেয়ার, পায়া লোহার। টেবিলের উপর কফির মগের দাগ। একপাশে স্টিলের ক্যাবিনেট। প্যান্টের পকেট থেকে এক গোছা চাবি নিয়ে নির্দিষ্ট চাবি বেছে বের করলো লোকটা। তালা খুলে সরসর শব্দে টানলো ক্যাবিনেট। তোমার নাম হেনি? জানতে চাইল রিক। বরফের মূর্তি হলো লোকটা, চোখে সন্দেহ। অপেক্ষা করছে এরপর কি বলবে দানো। টেবিলে রাখা মগ দেখালো রিক। ড্রাইভার বলল হেনির সঙ্গে দেখা করতে। মগেও একই নাম। হাসলো দলনেতা। হ্যাঁ আমি। মগটা প্রেজেন্ট করেছে মেয়েদের একজন। বুঝতেই পারছো, ওকে সন্তুষ্ট করেছি বলে খুব খুশিও। চুপ করে থাকলো রিক। কেবিনের ড্রয়ার থেকে কাঠের বাক্স নিল হেনি।
আরেকটা চাবি ব্যবহার করে খুলল তালা। ছোট্ট বাক্সের ড্রয়ার টানতেই দেখা গেল অস্ত্রগুলো। টরাস আমাদের কাজে আসবে না, বলল রিক। অস্ত্রটা 5 বুলেটের, নাম স্যাটারডে নাইট স্পেশাল। ওর হাতের তুলনায় অনেক ছোট। অন্য দুটো নেব। সেমি অটোমেটিক পিস্তল দুটো বের করলো হেনি। প্রথমটা ড্যান ওয়েসন পয়েন্টম্যান সিরিজের 1911 মডেলের। পেটে থাকে 7টা 45 ক্যালিবারের বুলেট, নীলচে রং, গ্রিপ রোজউডের। এই অস্ত্রটাও রিকের হাতের তুলনায় ছোট, তবে ব্যাকআপ অস্ত্র হিসেবে একেবারে খারাপ নয়। শেষ অস্ত্রটার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে সে। ওটা ডেজার্ট ইগল মার্ক 19। ব্যারেলটা 10 ইঞ্চি, ম্যাগাজিনে থাকে .357 ম্যাগনাম বুলেট। আকারে ও ওজনে ড্যান ওয়েসনের প্রায় দ্বিগুণ। এই ধরনের জিনিসই পছন্দ রিকের। গুলি? দুটো বাক্স বের করে অস্ত্র দুটোর পাশে রাখলো হেনি। সব মিলে দাম কত জানতে চাইল রিক। $2000। অ্যামুনিশন দেব বিনা পয়সায়। নতুন অস্ত্র কিনলে এমনিতেই বিনা পয়সায় দেবে। তা ঠিক, কিন্তু সেক্ষেত্রে রেজিস্ট্রি করতে হবে, চাইলেই হাতে পাবে না অস্ত্র। দরখাস্ত জমা দেওয়ার কয়েকদিন পর হয়তো অনুমতি দেবে কর্তৃপক্ষ। আমার মনে হয়নি তুমি সময় নষ্ট করার মানুষ। অসন্তুষ্ট হয়ে গলা দিয়ে ঘর ঘর আওয়াজ তুলল রিক। বুক পকেট থেকে নিল ডলারের বান্ডিল, পুরো 1500। ব্যাস, এর ওপর 1 পয়সাও না। ধীরে ধীরে মাথা নাড়ল হেনি, মুখে দুঃখী দুঃখী ভাব, কিন্তু তার চোখে স্পষ্ট লোভ দেখছে রিক। বান্ডিল থেকে 15টা $100 নিয়ে রাখলো টেবিলে। উঁচু হয়ে আছে নোট। ডলারগুলো নিয়ে গুনতে লাগলো হেনি। এদিকে ডেজার্ট ইগলের ম্যাগাজিনে বুলেট ভরছে রিক। কোটের পকেটে রাখলো ড্যান ওয়েসন। আরেক পকেটে গেল অ্যামিউনিশনের বাক্স। তোমার ছেলেরা দরজার ওপাশে থাকবে হেনি জানতে চাইল রিক। প্যান্টের পকেটে ডলার রেখে বলল হেনি, ওদেরকে এই শিক্ষা দেয়নি। দুঃখের কথা, চওড়া হাসল রিক। তাহলে অস্ত্র ঠিক আছে কিনা বুঝতে আর কারো বুকে গুলি করতে হবে।